ইরানের ফাইনাল আঘাত, ধসে পড়ল ইসরায়েলের অজেয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ধ্বংসের মুখে তেল আবিব, পালাচ্ছে ইসরায়েলিরা। মাঝ আকাশে ইসরায়েলি বিমান আটকে দিল তুরস্ক। 1967 এর ফিলিস্তিন ফেরত চায় এরদোগান, পাশে দাঁড়ালো সৌদি, কাতার, মিশর, ইরান। ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়েছে ইরান, পরমাণু চুক্তি হলেই খুলে যাবে ধ্বংসের দ্বার। সিরিয়ায় ইসরায়েলি যোদ্ধাদের উপর এরদোগানের সেনা অভিযান, 24 ঘণ্টায় নিহত 50। ইসরায়েলের জন্য অস্ত্রের ঝনঝনানি আর আতঙ্কের নতুন এক অধ্যায়। এক ধাক্কায় ধসে পড়ল ইসরায়েলের অজেয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তুর্কি হ্যাকার গ্রুপ নক টু মাইন্ড এর এক চাঞ্চল্যকর পোস্টে ফাঁস হয়েছে ইসরায়েলের 68টি গোপন মিসাইল ডিফেন্স সাইটের মানচিত্র, যার মধ্যে রয়েছে একটি থার্ড ব্যাটারি, অ্যারো 3, ডেভিডস স্লিং সিস্টেম এবং 55টিরও বেশি আয়রন ড্রোমের অবস্থান। মুহূর্তেই যেন অস্ত্রহীন হয়ে পড়েছে নেতানিয়াহুর বাহিনী। এরই মধ্যেই ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ডেড সি অঞ্চলে ড্রোন হামলা, জর্ডানের মাইনে ধ্বংসস্তূপে অগ্নিকাণ্ড, আর লেবাননে ইরানি অস্ত্রের বন্যা। প্রলয়ঙ্কারী ত্রিমুখী আক্রমণে পিষ্ট ইহুদিবাদীরা। এই ফাঁসকে ইরানের সাইবার ওয়ারফেয়ারের সফলতা বলে দাবি করেছেন ইরানের আইআরজিসির ব্রিগেডার কমান্ডার জেনারেল মোস্তফা ইয়াজিদি। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে প্রোপাগান্ডা যুদ্ধ আখ্যা দিয়ে বলেছেন, until it was stamped out by unrelenting allied military force. যে কোনো হামলার জবাবে আমরা পুরো মধ্যপ্রাচ্যকে অগ্নিদগ্ধ করব। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি বলেছেন, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা এখন তাসের ঘরের মতো। ফিলিস্তিন থেকে ইয়েমেনের ছোড়া প্রতিটি মিসাইল ইসরায়েলের কবর খুঁড়বে। জবাবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কার্টস বলেন, ইরানের হুমকি শুনে কেউ ভয় পাবেন না। নিজ জনগণকে রক্ষায় তাদের ড্রোন মিসাইল আমরা আকাশেই পুড়িয়ে ছাই করব। এদিকে ইয়েমেনি হুতিদের অবিরাম ক্রুজ মিসাইল ও ড্রোন হামলা ঠেকাতে ব্যর্থ ইসরায়েলি ডিফেন্স। গত 24 ঘণ্টায় জর্ডান ইসরায়েলি সীমান্তে ড্রোন ধ্বংসের পরও ধেয়ে আসছে নতুন হামলার খবর। এর মধ্যে ইসরায়েলের জন্য আরও আতঙ্কের খবর হল, লেবাননের হিজবুল্লাহর হাতে এখন ইরানি ফাতে 360 মিসাইল, শাহেদ ড্রোন ও লেজার গাইডেড রকেট এর মরণ ভাণ্ডার। সৌদি গোয়েন্দা সূত্রে জানা গেছে, বৈরুত বন্দরে ইউনিট 440 এর মাধ্যমে ইরান থেকে আসছে অস্ত্রের পর অস্ত্র। ইসরায়েলি নজরদারি ফাঁকি দিয়ে সিরিয়ার পতনোত্তর রুট ব্যবহার করে ইরান হিজবুল্লাহর এই চোরাস্রোত বন্ধে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট। ইয়েমেনের হুতি বাহিনী গত 24 ঘণ্টায় 14টি ড্রোন পাঠিয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাত ও নেগেব মরুভূমির দিকে। এর মধ্যে 3টি ড্রোন জর্ডানের মাইন এলাকায় ভূপাতিত হয়েছে, যার ধ্বংসাবশেষের ফলে ভয়াবহ আগুন লেগে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। খবরে বলা হয়েছে আগুন বেশ বড় এবং এটি নিয়ন্ত্রণ আনতে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে। স্থানীয় গণমাধ্যমের প্রকাশিত ফুটেজে দেখা গেছে ড্রোন ভূপাতিত এলাকায় দাউ দাউ করে আগুন জ্বলছে। এদিকে লেবাননের হিজবুল্লাহ ইরান থেকে স্পেশাল ফোর্সেস ট্রেনিং ও হাজারো ক্রুজ মিসাইল পেয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। সৌদি গোয়েন্দা সূত্রে জানা গেছে, বৈরুত বন্দরের মাধ্যমে গত মাসে 5টি অস্ত্রবাহী শিপমেন্ট হিজবুল্লাহর গোডাউনে পৌঁছেছে। নেতানিয়াহুর প্রশাসনের এক কর্মকর্তার নাম গোপন রাখার শর্তে জানান, ইরান এখন প্রতিদিন লেবাননে 100টি করে মিসাইল পাঠাচ্ছে। আমরা ধ্বংস করলেও সেটা থামানো যাচ্ছে না। ইসরায়েল যখন ইরানকে নিয়ে ষড়যন্ত্র করতে ব্যস্ত, ঠিক তখনই এমন খবরে আরও বিধ্বস্ত হয়ে পড়েছেন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তেহরান যদি তাদের কাঠ পুতুলদের আবারও অস্ত্র পাঠাতে থাকে, আমরা তাদের পুরো শহর ম্যাপ থেকে মুছে দেব। তবে পেন্টাগনের গোপন নথি অনুযায়ী ইরানের রেভলিউশনারি গার্ড ইতিমধ্যেই ইয়েমেন ও লেবাননের মিলিট্যান্টদের হাতে হাইপারসনিক মিসাইল তুলে দিয়েছে, যা ইসরায়েলের ডিফেন্স সিস্টেমকে সম্পূর্ণ অকার্যকর করে দিতে পারে। আর নতুন করে ইসরায়েলের প্রতিরক্ষা দুর্গের সব গোপন লোকেশন ফাঁস হওয়ায় মারাত্মক হুমকির মুখে পড়েছে দেশটির নিরাপত্তা ব্যবস্থা। ইরানের নেতৃত্বাধীন ইসলামী প্রতিরোধ দলগুলো যেন ঘিরে রেখেছেন নেতানিয়াহুর ইসরায়েলকে। একদিকে সামলাতে গেলে আরেক দিক থেকে শত শত মিসাইল আশ্রে পড়ছে তেল আবিবে। নিরাপত্তাহীন ইসরায়েলিরা পালিয়ে যাচ্ছে জার্মানি ও পোল্যান্ডে।
তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে ভিড় ঠেলে এক ইহুদি পরিবার বলছে, এবারের যুদ্ধে বেঁচে থাকার কোনো রাস্তা নেই, আমরা ইউরোপে শরণার্থী হতে বাধ্য। বিশ্লেষকদের মতে আল জাজিরা বলছে ইসরায়েলের ডিফেন্স সিস্টেম ফাঁস হওয়া ইরানের জন্য স্ট্র্যাটেজিক বিজয়। সিএনএন বলছে ট্রাম্পের হুমকি বাস্তবায়নে মার্কিন সেনাবাহিনী প্রস্তুত নয়। শেষ কথা হচ্ছে, ইরানের ফাইনাল স্ট্রাইক কি ইসরায়েলকে ইতিহাসের পাতায় ঠেলে দেবে, নাকি ট্রাম্প নেতানিয়াহুর জোট পাল্টা হামলায় মধ্যপ্রাচ্য পুরো জ্বালিয়ে দেবে? সময় হয়তো এর উত্তর দেবে। মাঝ আকাশে ইসরায়েলি বিমান আটকে দিল তুরস্ক। 1967 ফিলিস্তিন ফেরত চায় এরদোগান। তুরস্কের আকাশসীমায় ইসরায়েলের একটি সরকারি বিমান প্রবেশে বাধা দিয়ে চমকে দিয়েছে আঙ্কারা। আজারবাইজানগামী ইসরায়েলি কর্মকর্তাবাহী ওই বিমানকে গ্রিস ও বুলগেরিয়ার উপর দিয়ে ঘুরপথ নিতে বাধ্য করা হয়। বিশ্লেষকদের মতে এই ঘটনা ইসরায়েলের জন্য কৌশলগত পরাজয়। এরদোগান সরকারের এই পদক্ষেপকে ইসরায়েল মার্কিন জোটকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিশ্ব। একই সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে Daha sonra başlamamış olmak üzere buradaki Türk varlığının yaşadığı yerlerde 1967 সালের সীমান্তে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। ইসরায়েল 80 বছর ধরে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন করছে। গাজায় যুদ্ধবিরতি এবং দ্বিরাষ্ট্র সমাধানই একমাত্র পথ। এই ঘটনার মাধ্যমে আন্তর্জাতিক কূটনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছেন সুলতান এরদোগান। কেবল আকাশেই নয়, এখন ভূরাজনীতির প্রতিটি চালেই ইসরায়েলের হোঁচট খাওয়া শুরু হয়েছে। একটি বিমান আটকে দিয়ে যেভাবে নেতানিয়াহুকে আন্তর্জাতিক পরিসরে হেয় করে দিলেন এরদোগান, তা শুধু তাৎক্ষণিক অপমান নয়, বরং এক দীর্ঘমেয়াদী নেতৃত্ব পালাবদলের বার্তা। এদিকে সৌদি আরব, কাতার, মিশর এবং ইরান একযোগে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা জোরদারে আন্তর্জাতিক চাপের আহ্বান জানান। কাতার ও মিশরের মধ্যস্থতায় শান্তি আলোচনা ত্বরান্বিত করারও প্রত্যাশা প্রকাশ করা হয়। ইরান ফিলিস্তিনি সংঘর্ষে সরাসরি হস্তক্ষেপ এড়ালেও আঙ্কারার নীতিকে প্রকাশ্যে সমর্থন দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের ইতিহাসে এমন দৃশ্য খুব কমই দেখা গেছে, যেখানে সৌদি থেকে ইরান পর্যন্ত এক কণ্ঠে ফিলিস্তিনিদের পক্ষে উচ্চারণ হচ্ছে, আর কেন্দ্রবিন্দুতে আছেন এরদোগান। ইসরায়েলের জন্য এটি কেবল রাজনৈতিক নয়, নীতিগতভাবেও চূড়ান্ত পরাজয়ের মুহূর্ত। এইসব উত্তেজনার মধ্যে ইসরায়েল তুরস্ক উত্তেজনা আগুনে ঘি ঢালছে সিরিয়া ইস্যু। প্রেসিডেন্ট এরদোগান যে ইসরায়েলকে ছাড় দিতে রাজি নয়, তা এখন তার প্রতিটি পদক্ষেপে স্পষ্ট হচ্ছে। সিরিয়ায় আসাদের পতনের পর একের পর এক ইসরায়েল বিরোধী পদক্ষেপ রীতিমতো নেতানিয়াহুকে ভিজে বেড়াল বানিয়ে ছেড়েছেন সুলতান এরদোগান। কখনো ইসরায়েল সীমান্ত ঘেঁষে ঘাঁটি বানাচ্ছেন, তো কখনো ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়ে ইসরায়েল ও তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রকে চোখে চোখ রেখে শক্তি এবং সামর্থ্যের জানান দিচ্ছেন তিনি। ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়েছে ইরান। পরমাণু চুক্তি হলেই খুলে যাবে ধ্বংসের দ্বার। পারমাণবিক চুক্তির নামে মধ্যপ্রাচ্যে যেন বিস্ফোরণের আগুনে ঘি ঢালা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দিকে তাক করে 60 দিনের আলটিমেটাম দিয়েছেন, হয় চুক্তি সাইন, নয়তো ইরানের পারমাণবিক সাইটে মিসাইল। কিন্তু তেহরানের আয়াতুল্লাহ খামেনি এর জবাব দিয়েছেন আগুন ঝরা ভাষায়। আমেরিকা চাপ দিলেই আমরা নতজানু হব, স্বপ্ন দেখো। আর এই টানটান উত্তেজনার মধ্যেই ইসরায়েলের বুকে কাঁপন। চুক্তি হলে ইরানের পারমাণবিক প্রোগ্রাম বৈধতা পেয়ে যাবে, আর ইসরায়েল হয়ে যাবে ধ্বংসের লক্ষ্যবস্তু। ট্রাম্পের এই চাপের কৌশলকে ইরান জং ধরা তলোয়ারের ভয় বলে উড়িয়ে দিচ্ছে। তেহরানের রাজনৈতিক উপদেষ্টারা জানিয়েছেন, আমেরিকা সত্যিই চাইলে আলোচনার টেবিলে আসুক, কিন্তু ষড়যন্ত্র করলে উত্তর হবে মিসাইল। কিন্তু ইসরায়েলি গোয়েন্দা সূত্রে জানা গেছে, এই আলোচনার আড়ালে ইরান 90% ইউরেনিয়াম সমৃদ্ধ সাময়িক বন্ধ রাখলেও 60% সমৃদ্ধি চালিয়ে যাবে, যা বোমা বানানোর জন্য যথেষ্ট। ইসরায়েলের আতঙ্ক, ট্রাম্প যদি ইরানের সাথে অন্তর্বর্তী চুক্তি সই করেন, তাহলে ইসরায়েলের নিরাপত্তা ধ্বংসস্তূপে পরিণত হবে। নেতানিয়াহু গোপনে ট্রাম্পকে ফোন করে চিৎকার করেছেন, এই চুক্তি ইসরায়েলকে কবর দেবে। জেরুজালেম পোস্টের রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দারা ভয় পাচ্ছেন ট্রাম্প হয়তো ইরানকে ছোট চুক্তি দিয়ে সময় কিনতে চাইছেন, যা ইসরায়েলের জন্য মারাত্মক ফাঁদ। গাজার রক্তে লাল আকাশ। ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে গাজাবাসীর আর্তনাদে ফেটে পড়ছে বিশ্ব, কিন্তু ট্রাম্প প্রশাসন এখনও নীরব দর্শক। এই সুযোগে ইরান সমর্থিত হুতি বাহিনী ও হিজবুল্লাহ প্রতিদিন ছুড়ছে শত শত মিসাইল। ইসরায়েলের আকাশে বাজিয়ে চলছে ধ্বংসের সুর।
রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুডেনকোর এর ভাষ্য, মধ্যপ্রাচ্য এখন বারুদের ডিপো। বিশ্লেষকদের হুঁশিয়ারি, ট্রাম্পের ৬০ দিনের আলটিমেটাম আসলে যুদ্ধের কাউন্ট ডাউন। আল জাজিরার মতে চুক্তি হলেই ইরান পারমাণবিক শক্তির বৈধ মর্যাদা পাবে, ইসরায়েল হবে টার্গেট। অন্যদিকে সিএনএন-এর প্রতিবেদনে বলা হচ্ছে, ট্রাম্পের ডেডলাইন মধ্যপ্রাচ্যকে ঠেলে দিচ্ছে পারমাণবিক যুদ্ধের দিকে। ট্রাম্প ইরানের এই চুক্তির খেলা কি শান্তি আনবে নাকি মধ্যপ্রাচ্যকে ডুবাবে ধ্বংসের আগুনে? ইসরায়েলের ভাগ্য এখন টাইম বোমার টিকটিক শব্দের সাথে গুনে চলেছে সেকেন্ড। সিরিয়ায় ইসরায়েলি যোদ্ধাদের ওপর এরদোগানের সেনা অভিযান, ২৪ ঘন্টায় নিহত ৫০। সিরিয়ার দক্ষিণ অঞ্চলের দারা প্রদেশে সম্প্রতি নাটকীয় সামরিক ও রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। আসাদপন্থী ৮ম ব্রিগেড এবং দ্রুজ সম্প্রদায়কে কেন্দ্র করে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সিরিয়া ও তুরস্ক সমর্থিত সারা সরকার যৌথভাবে অভিযানে নেমেছে। মূল সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে রয়েছে বুশরা আল শাম শহর ও এর আশেপাশের এলাকা। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ৮ম ব্রিগেডের বিরুদ্ধে নিরাপত্তা অভিযান পরিচালিত হচ্ছে। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার বাহিনী গত ৪৮ ঘন্টায় ৮ম ব্রিগেডের ঘাঁটিতে অভিযান চালিয়ে ৫০+ সেনা নিহত করেছে। সরকারি বিবৃতি অনুসারে এই বাহিনী দেশীয় নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করেছিল। যদিও বিভিন্ন স্থানীয় পর্যবেক্ষক ও বিরোধী সূত্রের মতে এই অভিযান মূলত দ্রুজ সম্প্রদায় ও ইসরায়েল ঘেঁষা প্রভাব খর্ব করার কৌশল হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের নেতৃত্বে সিরিয়ায় ইসরায়েলি প্রভাবের বিরুদ্ধে এই অভিযান একটি কৌশলগত বিজয়, যা অঞ্চলে তুরস্কের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। দ্রুজ নেতা শেখ হিকমত আল হিজরি বলেছেন, দামেস্কের প্রশাসনের দায়িত্ব নেওয়ার দাবি করা গোষ্ঠীগুলো অবৈধভাবে কাজ করছে। এটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য। তুরস্ক, যাদের সমর্থনে আহমেদ আল সারার নেতৃত্বাধীন বর্তমান সিরিয়ান সরকার গঠিত হয়েছে, সামরিক ও কূটনৈতিকভাবে এই অভিযানে সহায়তা দিচ্ছে। সূত্রমতে তুরস্কের আনাতোলিয়া ঘাঁটি থেকে পাঠানো হয়েছে বাইরাক্তার ড্রোন ও আন্তর্জাতিক আধুনিক সামরিক সরঞ্জাম। তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের এক উপদেষ্টা জানান, ইসরায়েল সিরিয়াকে ভেঙে ফেলতে চায়, আমরা তা হতে দেব না। তারা তুরস্কের জন্য একটি রেড লাইন। এরদোগানের এই দৃঢ় অবস্থান আন্তর্জাতিক মহলে তার কূটনৈতিক দূরদর্শিতার স্বাক্ষর হিসাবে বিবেচিত হচ্ছে। সিরিয়ার সরকার ও দক্ষিণাঞ্চলীয় মিলিশিয়া সাউদার্ন ট্রানজিশনাল রুমের মধ্যে একটি সমঝোতা অনুযায়ী হায়াত তাহরির আল শাম বাহিনীও এই অভিযানে সক্রিয়ভাবে অংশ নিয়েছে। রিপোর্ট অনুযায়ী বুশরা আল শামের পশ্চিমাঞ্চলে সংঘর্ষ শুরু হয়েছে এবং মসজিদ থেকে ঘোষণা করা হচ্ছে ফিফথ কোরের সঙ্গে যুক্তরা যেন অবিলম্বে অস্ত্র জমা দেন। এইচটিএস কনভয় ইতিমধ্যে শহর ঘিরে রেখেছে এবং একাধিক পয়েন্টে ক্ষেপণাস্ত্র স্থাপন করেছে। 5টি চেকপয়েন্ট বসানো হয়েছে। শহরের প্রবেশদ্বার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত সৈন্য মোতায়েন করা হয়েছে। ইসরায়েলি প্রতিক্রিয়া দেখা গেছে, তারা দ্রুজ সম্প্রদায়ের উপর হামলা হলে প্রতিক্রিয়া জানাবে। একটি নিরাপত্তা সূত্র জানায়, যদি দ্রুজরা নিজেদের বাহিনী গঠন করে তবে আমরা হস্তক্ষেপ করব না, তবে যদি অন্য কোনো শক্তি তাদের আক্রমণ করে আমরা রক্ষা করব। তবে ইসরায়েলের এই হুমকিকে স্থানীয় পর্যবেক্ষকরা অপারগতা হিসেবে ব্যাখ্যা করেছেন, যেখানে তুরস্ক সিরিয়ার যৌথ বাহিনীর সামনে ইসরায়েলি নীতির কৌশলগত দুর্বলতা ফাঁস হয়ে পড়েছে। এনপিআর এক প্রতিবেদনে জানিয়েছে, আল কারামা ফোর্সের এক মুখপাত্র বলেন, বর্তমান সরকার আমাদের সঙ্গে শান্তিপূর্ণ অবস্থানে আগ্রহী নয়, তাই আমরা অন্য পথ খুঁজছি। স্থানীয় সূত্র বলছে, ইসরায়েল ইতিমধ্যেই দ্রুজ বাহিনীর জন্য অস্ত্র ও সমর্থন প্রদান করছে। মার্টিন নিচের টানেল নির্মাণ ও গেরিলা যুদ্ধের প্রস্তুতির তথ্য পাওয়া যাচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন, দ্রুজরা আমাদের পরিবার, তাদের উপর হামলা মানে ইসরায়েলের উপর হামলা। কিন্তু নেতানিয়াহুর এই বক্তব্যকে রাজনৈতিক ব্যর্থতা হিসেবে দেখছেন সমালোচকরা, যারা মনে করেন সিরিয়ায় তুরস্কের দ্রুত এবং কার্যকরী পদক্ষেপের কাছে ইসরায়েলের প্রতিক্রিয়া অপ্রতুল ও দ্বিধাগ্রস্ত। এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা তুরস্কের আন্তালিয়া কূটনৈতিক ফোরামে অংশ নিতে গিয়ে এরদোগানের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পরপরই অভিযান তীব্র হয়। এই সমন্বয়কে এরদোগানের কূটনৈতিক দক্ষতার উদাহরণ হিসাবে উল্লেখ করা হচ্ছে, যা সিরিয়ায় তুরস্কের প্রভাব বিস্তারে নতুন মাত্রা যোগ করেছে। সরকারি মিডিয়া এই অভিযানকে অপরাধী নেটওয়ার্ক ভেঙে ফেলার অপচেষ্টা হিসেবে তুলে ধরলেও বিভিন্ন বিশ্লেষক একে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার একটি কৌশলিক পদক্ষেপ হিসেবে দেখছেন। বিশেষ করে বিলাল আল দ্রৌবির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আহমদ আল আওদা ও সারা প্রশাসনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এই সংঘর্ষকে আরও জটিল করে তুলেছে।